প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং ভালোবাসা প্রাণে প্রাণে মানেই ভালোবাসার একজন মানুষ। এবং আজ যিনি আমার সঙ্গে আছেন তিনি আপনাদের ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, এই সময়ের বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী চাষী আলম। ভাইয়া স্বাগত, কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং শুরুতে অভিনন্দন জানাতে চাই। সম্প্রতি বাবা হয়েছেন, ফাদারহুড কেমন এনজয় করছেন জানতে চাই। ভালো, আলহামদুলিল্লাহ, ভালোই করতেছি। কি মানে একটা তো ইন্টারাকশন তৈরি হয়ে গেছে, যদিও ছোট এখনো, তারপরেও থাকে না যে একটু চোখে চোখে একটা কন্টাক্ট হওয়া। হ্যাঁ, কেমন হচ্ছে, কেমন যাচ্ছে জার্নিটা? আসলে হইছে কি 2 মাস 7 দিন 8 দিনের মতো তো তো এখনো ওইটুকু কি হয় না, তবে আল্লাহর রহমতে ও চিনতে পারে আমাকে। বাবার কোলে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাতে করে বাসায় গেলেও আমার সাথেই থাকে, খালি ঘুমানোর সময় ওর মার কাছে একটুই করে, আর সারাদিন তোর মার সাথেই থাকে। বাবাকে দেখলেই যে একটা নির্মল হাসি নিশ্চয়ই দেয়, সেটা নিশ্চয়ই একটা অন্যরকম ব্যাপার। আল্লাহর অশেষ রহমত যে আমার পিচ্ছি মানে 2 মাস বয়সে অনেক কিছুই শিখে গেছে দ্রুত। ও খুব দ্রুত হাসি শিখছে, ও চিনে, যেমন ওর দাদির সাথে কথা বলে, ওর চাচার সাথে কণ্ঠস্বর চিনতে পারে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাহ, দারুণ। নাম কে রেখেছে? নামটা একটু বড় রাখা হয়েছে সবার নামের সাথে, আর এমনিতে নূর ফারিস্তা রাসান, আর ওর চাচা নূর ফারিস্তা রাসান, এটা ছোট নাম, তার মানে আরো বড় নাম আছে? একটু বড় হয়েছে, হ্যাঁ, মানে আমার মার নামে, মানে ওর দাদির নামের সাথে মিলা একটা নাম রাখা আছে, আর ওর চাচা একটা নাম রাখছিল, ওইটাও রাখা আছে। আমরা যদিও পুরা নাম সবগুলো নাম দিয়েই আকিকা দিয়েছি আমি। মাশাআল্লাহ, ওর জন্য শুভকামনা থাকলো, এবং আপনি ফার্দার শুটটা আরো এনজয় করেন সেই প্রত্যাশা থাকলে। একটু কাজের দিকে ফিরতে চাই, যে বাবুকে রেখে সকালবেলা শুটিং এ যাওয়া একটু তো বোধহয় কষ্ট হয় না? একটু হয়, মানে আমি তো নতুন তো যাওয়ার সময় ডাক দিয়ে উঠাই, ও তাকায় থাকে, দেখে। তো তারপরে শুটিংয়ে যাওয়ার পরে আমি তো এখন আসলে আগে অনেক মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, এখন আমি আরও কমাই দিছি। তো এটা আমার বেশ কিছুদিন ধরে প্ল্যান ছিল যে না, আমি আসলে কাজের সময় মানে মোবাইল টোবাইল এত হাতাহাতি করাটা হবে না, কারণ মনোযোগ থাকে না। তো এই কারণে অভ্যাস হয়ে গেছে, তো মাঝে মাঝে একটু ভিডিও কলে কথা বলেও তখন ছুটে আসে, আর রাত্রেবেলা তো আসেই। আচ্ছা, এটা একটা আলাদা ফিল। নিশ্চয়ই। একটু এই সময় কাজ নিয়ে জানতে চাই ভাইয়া, বেশ অনেক কাজ তো করছেন, তার মধ্যে আমাদের বাংলা ভিশনের জন্য একটি কাজ করা হচ্ছে, এবং সেখানে একটু ভিন্ন রকম একটা চরিত্রে আপনাকে দেখা যাচ্ছে। অনেক কাজ কি, আমি বাংলা ভিশনে 2টা সিরিয়াল করতেছি এখন। একটা চলতেছে হলো গিয়ে কমন প্রবলেম, আর আরেকটা চলতেছে হলো গিয়ে ব্রোকেন ফ্যামিলি। তো ব্রোকেন ফ্যামিলিটা অনেকগুলো এপিসোড অন এয়ার হয়েছে, কমন প্রবলেমটা আস্তে আস্তে যাচ্ছে। আর তো সিঙ্গেল করতেছি, আর একটা নতুন শুরু করছি, ওইটা কোন চ্যানেলে যাবে এখনো জানি না, ওইটা সাগর জাহানের। ব্রোকেন ফ্যামিলি তো করতেছি লিগা নাসিরুদ্দিন মাসুদ, কমন প্রবলেম করতেছি তপু খানের। ভালোই হচ্ছে, আশা করি আরও ভালোভাবে হবে। এখন চ্যানেল যেহেতু নিজস্ব কাজ, একটু যদি ভালো সাপোর্ট দেয় তাহলে আমরা আর্টিস্টও একটু ভালোভাবে করে কাজ করতে পারবো, ডিরেক্টরও ভালো কাজ করতে পারবো। একদম। আপনাকে যে চরিত্রে আসলে মানুষজন দেখে অভ্যস্ত বা ভালোবাসা প্রথমে সবচেয়ে যে চরিত্রগুলোতে পেয়েছিলেন, একেবারে সিঙ্গেল একটা ক্যারেক্টার, সেই ধরনের একটু ফানি গল্প হয়। এখন ব্রোকেন ফ্যামিলি কথা যদি বলি, সেখানে আরেকটু ভিন্ন, যে ডিভোর্স হয়ে গেছে, তো একটু স্যাড একটা ক্যারেক্টার, কেমন অ্যাডজাস্ট করছেন? হয় কি, মানে আমি তো আসলে ওই টাইপের কোনো ক্যারেক্টার ওইভাবে করি নাই কখনো। আগে করতাম ধরেন একটু এলাকার বড় ভাই কিংবা পলিটিশিয়ান কিংবা একটু ভিলেন যেটাকে বলে, এক কথায় বলা যায়, ওইটা ভাইঙা দিল হইলে গিয়া আমি যাকে কমান্ডার বলি, কাজল আরিফিন অমি, ওর যেটা করলাম আমি যে ব্যাচেলার পয়েন্ট, ওইখানে একদম ভিন্ন টাইপের হইলো। এরপরে এখন যেটা করছি ব্রোকেন ফ্যামিলিতে, আসলে যে ডিভোর্স হয়ে যাওয়া, বাচ্চার প্রতি যে টানটা, ফ্যামিলির প্রতি যে টানটা, এইটা এখন বুঝতেছি আমি, মানে নাটকটা করাতে। এটার জন্য আমি থ্যাঙ্কস দিব নাসিরুদ্দিন মাসুদকে। মাসুদ অনেক দিন ধরেই কাজ করতে চায়, করা হচ্ছিল না, যাই হোক শুরু করে ফেলছে, ভালো কাজ হচ্ছে। লেখছে যে রাজীব, ও ভালো লেখছে। তো এখন মানে ওইখানেও বাচ্চার প্রতি টান, আবার আমি সদ্য বাবা হওয়া, বাচ্চার প্রতি টান, এটা একটা ভালো কেমিস্ট্রি হয়ে গেছে। আমার তখন মনে হয় যে না, আসলেই সাথে কানেক্ট করা যায় বা রিলেট করা যাচ্ছে, ভালো। বাহ, নিশ্চয়ই। এবং সেই কানেকশনটা থাকলেই বোধহয় দর্শকরা আরো বেশি কানেক্ট করতে পারে চরিত্রগুলোর সঙ্গে। হ্যাঁ,
এটা তো অবশ্যই, কারণ আমি যখন স্ক্রিনে প্লে করতেছি ওইটা যদি আমি রিয়েল লাইফে আমার যেহেতু বাচ্চাটাকে দেখতেছি, ওটা আলাদা একটা ব্যাপার। কারণ এটা যদি আরো আগে হইতো, এটা যদি 1 বছর আগে হইতো, তাহলে আমি এটা এত কিছু ফিলটা পাইতাম না, এই ফিলটা আমি পেতাম না আসলেই। ভাইয়া অনেক অনেক চরিত্রে অভিনয় করেছেন, কি মনে হয় আসলে বাংলাদেশে যদি ইন্ডাস্ট্রির কথা বলি, খুব বেশি বড় তো নয়, সবাই মিলেমিশে একটা ছোট ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করছেন, সেখানে চরিত্রের ভ্যারিয়েশন তো আছেই, কিন্তু আপনার ক্ষেত্রে কতটা আসলে ভ্যারিয়েশন পেয়েছেন, বা নিশ্চয়ই স্ক্রিপ্ট এবং ডিরেক্টর আপনাকে অ্যাপ্রোচ করে সেটার উপর তো ডিপেন্ড করে কাজ করা অনেক ক্ষেত্রে, মানে আপনি কতটা সন্তুষ্ট নিজের কাজের ভ্যারিয়েশন আমি নিয়ে? সন্তুষ্ট, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। দেখেন, যারা বানাচ্ছে তাদের পিছনে কিন্তু ব্যাকআপ কম, সাপোর্ট থাকে কম, কারণ এখন প্রডিউসার ওরকম নাই। কারণ যে প্রডিউস করবে, মানে বাংলা কথা বলে যে টাকাটা লগ্নি করবে, লগ্নি করে অনেক সময় টাকাটা পায় না। তো এখন একটা ডিরেক্টরের পিছনেই তো লগ্নি করে। ডিরেক্টর তো চায় যে জিনিসটাকে খুব ভালো করে বানাইতে, যে টাকা লগ্নি করছে সেও তো চায় ব্যবসা করতে, আর্টিস্টরাও চায় ভালো করতে। কিন্তু হয় কি, মানে এত মানুষের মধ্যে না জিনিসটা না ঠিক মতো ডেলিভারি হইতে পারে না, কিন্তু সময় দেয় না। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা সময় দিচ্ছি না। আর কিছু কিছু ভুল জায়গাতে ভুল মানুষের কাছে টাকা চলে যাচ্ছে, যার কারণে যারা ভালো কাজ করে, যারা মেকার, তাদের হাতে টাকা নাই, তারা কাজও পাচ্ছে না। তার মানে এটা একটা সংকট বলতে পারি আমাদের এটা একটা সংকট, একটা সংকটই বলা যায়। তবে ভালোদের পিছনে মানুষজন যায় না, যারা লগ্নিকারক তারা যায় না, আমি যা দেখলাম। আচ্ছা, আমরা প্রত্যাশা করব সেই সমস্যাগুলো যেন না থাকে সামনে। যদি একটু ইউটিউব ভিত্তিক কাজের কথা বলি, মানে এখন তো আসলে সব ধরনের কাজই টেলিভিশনে অন এয়ার হওয়ার পরে আমরা সেটা ইউটিউবে পাই বা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাই, এবং সবচেয়ে জনপ্রিয়তাটা কিন্তু বোঝা যায় আসলে এখন ইউটিউব এবং ফেসবুকের ভিউজ, কমেন্ট, সেগুলো থেকে। আপনার কাছে কি মনে হয়, এবং আপনি নিজের কাজগুলো করার পরে ইউটিউবের কমেন্টগুলো পড়েন কিনা? আমি আসলে কোনো কমেন্ট পড়ি না, কখনোই পড়া হয় না? না, আমার একটাই বিশ্বাস, যেটা যদি আমি ভালো কাজ করি তাহলে সবাই দেখবে। আমার ডিরেক্টর যদি ভালো মেক করতে পারে তাহলে সবাই দেখবে। স্ক্রিপ্ট রাইটার যদি ভালো স্ক্রিপ্ট করে তাহলে দেখবে। ওই যে একটা বাংলা কথা আছে, দেখবেন, চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। তো ভালো কাজ হলে সবাই দেখবে। ভালো কাজ আমাদের দেশে অনেকেই বানাচ্ছে, ভালো কাজই চলবে, খারাপ কাজ থাকে না। কিন্তু তারপরেও কেন জানি আমরা খারাপ মানুষের পিছনে দৌড়াই বেশি। ওই যে আবার আর একটা কথা আছে যে দেখবেন, অফিসের বসরা সবসময় দেখবেন যে যারা একটু রাজনীতি করে বেড়ায়, অফিস রাজনীতি, তাদের কথা বেশি শুনে। আর যে বেশি কাজ করে তাকে বেশি চাপ দেয়, তাকে কাজের থাকে কম। তা আমাদের হয়ে গেছে এই টাইপের অবস্থা। ভালো কাজ আমাদের এখানে, ভালো মেকার আছে, ভালো মেকাররা ভালো কাজ পাচ্ছে না। তবু আমরা আসলে যথেষ্ট ভালো ভালো কাজ অন এয়ার হওয়ার পরে তো দেখতে পাচ্ছি যে অনেক ভালো কাজ হচ্ছে, এবং প্রত্যাশা করবো যে তার মানে আপনার কথা অনুযায়ী সেটা আরো অনেক বেশি হতে পারতো, সেই তুলনায় কম হচ্ছে। মাঝখানে আপনার একটা কথা বলছেন ভিউর কথা। শুনেন, টেলিভিশন চ্যানেলই টেলিভিশন সবাই দেখবে। এই যে ইউটিউব বলতেছেন সবাই দেখতেছে, কখন দেখতেছে? টেলিভিশনে যেটা আগ্রহ নিয়ে দেখা, ইউটিউবে কিন্তু আগ্রহ নিয়ে দেখা না। আপনি রাস্তায় বসে আছেন, জ্যামে আছেন, ইউটিউব দেখতেছেন। বাট বাসায় যখন যাবেন, আপনারা যখন শুনবেন যে অমুক চ্যানেলে অমুক একটা প্রোগ্রাম আছে, আপনি কিন্তু যেভাবে হোক ছুইটা যাবেন ওই সময় দেখার জন্য। ইউটিউব আছে, ঠিক আছে, ওটা পরে দেখা যাবে, আগে এটা শেষ করি, বাসায় যাওয়ার সময় দেখবো, নাহলে বাসায় রিল্যাক্স হয়ে দেখবো। টেলিভিশন চ্যানেলই। তা আমাদের এখন হয়ে গেছে দর্শক দুই রকম। তো আমরা ইউটিউবের পেছনে বেশি দৌড়াচ্ছি। টেলিভিশন একটা ব্যাপার আছে, কিন্তু আপনার এত টাকা লগ্নি করে শত শত কোটি টাকা খরচ করে একটা চ্যানেল বানানো, আর আপনি 50 লাখ টাকা খরচ করে আপনি ইউটিউবের চ্যানেল বানায় আপনি কামাচ্ছেন, মানের উপরে তো একটা ব্যাপার আছে। ওই যে কথা আছে না, যত গুড় তত মিঠা। তো টেলিভিশন চ্যানেল তো চায় ভালো কিছু করতে, এত টাকা, এতগুলো এমপ্লয়ি, এদের বেতন দেওয়া আসে কোথা থেকে? প্রোগ্রাম থেকে। তো ভিউ নিয়ে এত মাতামাতি করে না, ভিউ সবাই হয় না। টেলিভিশনের ব্যাপার তো আসলে সবসময় একটু ভিন্ন, কারণ তারা একটু মানের দিকটা অনেক সেনসিটিভলি দেখে, যেটা ইউটিউবে আসলে সেই সেন্সরটা থাকে না। আমি সেটাই তো বললাম যে টেলিভিশন চ্যানেল ইজ টেলিভিশন চ্যানেল। আপনি যেখানেই থাকেন, যখন শুনবেন যে অমুক চ্যানেলে একটা ভালো প্রোগ্রাম আছে, আপনি ছুটে যাবেন। ইউটিউব আছে, ঠিক আছে, পরে দেখবো না। এখন হয়ে গেছে আমরা ইউটিউব কেন্দ্রিক কাজগুলোকে আপনি কিভাবে দেখেন? কারণ এখন যদি তাকাই, বেশিরভাগ কাজের কিন্তু একটা প্রি প্ল্যান থাকে যে এটাতে অনেক ভালো ভিউ হতে হবে, সেই অনুযায়ী কাস্টিং, ডায়লগ, এগুলো সিলেক্ট করা হয়। কতটা এগ্রি করবেন এই কথার সঙ্গে? শুনেন, আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন, আমরা যেটাকে নিয়ে বেশি লাফালাফি করি, ইন্ডিয়াতে দেখেন ওরা সিনেমা নিয়ে কি করে। ওরা কিন্তু ইউটিউবে দেখে না, ওরা সব হলে ভাঙ্গা চুরা ঢুকে। কেন ঢুকে? এই ভাঙ্গা চুরা ঢুকার কারণে কিন্তু ওদের পরবর্তী যে প্রোডাকশন করবে ওইটাও ভালো করে করতে হবে। কারণ ও চিন্তা করে যে আমার এইবারে দর্শক হয়েছে 1 কোটি,
আমার পরবর্তী সিনেমা লাগবে হলে আমার না হলেও 1.5 কোটি 2 কোটি, কারণ প্রোডাকশন তখন আরও ভালো করবে। ও লগ্নি টাকা করতেছে, যখন টাকাটা যখন বেশি করে লগ্নি করতেছে তখন মানুষজন আরও ছুটে পড়তেছে, কারণ ও তো তখন প্রোডাকশন কস্ট বাইরে যাচ্ছে। ভালো জিনিস না দিলে তো হবে না, আর যদি খারাপ করে আগে যদি পকেট ভরার ধান্দা করে হবে না। তা আমাদের এখানে ইউটিউব ভিত্তিক হইলে তো হবে না। আপনার সারাদিন খালি ইউটিউবে দেখবে, তা টেলিভিশনাররা কী করবে? এতগুলা চ্যানেল, এতগুলা টাকা ইনভেস্ট করে রাখছে এমনি এমনি, তো ভালো জিনিস দেওয়ার জন্যই তো আছে। কিন্তু আমরা ভালো, ওই যে বললাম, ভালোর পিছনে কেউ যায় না। এবং আপনাকে একটা ব্যাপার আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আপনি নিজের কাজগুলো খুব একটা শেয়ার করা বা অলওয়েজ আসলে আপনি তো কাজ অনেক করেন, তো সেগুলো শেয়ার করতে হলে তো বোধহয় সারাদিন আসলে কিছু না কিছু শেয়ার করতে হবে। তো সেই টেন্ডেন্সিটা আপনার মধ্যে কমে, এটা কি সচেতনভাবে এড়িয়ে যাও নাকি আসলে সোশ্যাল মিডিয়াতে খুব একটা থাকা হয় না বলে করা হয় না? সচেতন না, আমার আসলে আমার মনে হয় যে আমি যদি ভালো কাজ করি আমার দর্শক আমাকে নিবেই, সেটা টেলিভিশনে হোক আর ইউটিউবেই হোক, ও দেখবেই। টেলিভিশনে আগে আমরা দেখছি না, ইউটিউবতে ইদানিং শুরু হয়েছে। আপনি দেখেন 2020 সাল থেকে মনে এটা বেশি শুরু হয়েছে ভিউ মার্কেট। তার আগে টেলিভিশনে চলছে না, তার আগে আমাদের বড় বড় সিরিয়াল চলছে না টেলিভিশনে, সব চ্যানেলে আগে বড় বড় সিরিয়াল চলতো। 500 এপিসোডের সিরিয়াল হয়েছে, তখন চলছে কিভাবে? তখন মানুষ এইভাবে দেখছে। এই লকডাউনতে শুরু হয়েছে ভিউ বাজার। হ্যাঁ, এখন দেখেন এখন কই, এখন ভিউ বাজার আবার নাইমা আসছে, ইউটিউব বাজার নাইমা আসছে। এত সহজ না, ভালো জিনিস হলে আপনাকে দেখবেই। এখন ধরেন আপনার এই যে প্রোগ্রাম ভালোবাসা প্রাণে প্রাণে, যদি প্রোগ্রামের মান ভালো হয় তাহলে টেলিভিশন খুলে বসে থাকবে দর্শক, যে না একটা ভালো প্রোগ্রাম হচ্ছে দেখি। ভালো না হলে দেখবে না, তো ইউটিউবেও তো আরও দেখবে না তখন। একদম, সেটা একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে ইন্ডাস্ট্রি মানে এই জায়গাটাকে পজিটিভলি দেখবেন নাকি ক্ষতির সম্মুখীন হচ্ছে যখন একটা নাটক বানানো হয়? যে যেটা বলছিলাম যে ডায়লগ এবং কাস্টিংটা একটু যেন ভিউ বেশি হয় সেভাবে সেট করা হয়, অনেক ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা শুনতে পাই, যদিও আমি নাটকের মানুষ নই। আমাদের হয়েছে কি, মানে আমরা তো বলি একটা করি আর একটা, বুঝছেন? আমরা বলতেছি যে আমরা ডিজিটাল তারপরে স্মার্ট বাংলাদেশ বইলে আসছি, কিন্তু ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কি পাইছি আমরা? আপনি বলেন কি পাইছি? আমাদের বলার সময় কিন্তু অনেক কিছু বলতেছি, কিন্তু কাজের সময় করতেছি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ধরেন সব কিছু পিছনে কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে, সবাই সব কিছু পারেও না, অনেক সময় টাকা পয়সা লগ্নি করতে পারে না, ভয় পায়। হ্যাঁ, যারা করতেছে তারা ঠিকই বেরোয় যাচ্ছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে ভিউ নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, ভিউ চিন্তা করে কাস্টিং করা, হ্যাঁ, ক্ষতি হচ্ছে কিনা ইন্ডাস্ট্রির? ক্ষতি আসলে এখনো ওইটা দেখি নাই, ক্ষতি হইছে কিনা, ক্ষতি হচ্ছে কিনা। মানটা হইলে একটা বিষয়, মান ওর মান নিচে নেমে যাওয়াই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। টেলিভিশন দেখেন অনেক নিচে নেমে আসছে, তো টেলিভিশনে কাজ কম, তো সবাই ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছি আমরা সবাই। তার মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, দেখি আসলে কাজগুলো করতে হয় বা কাজগুলো হচ্ছে, কিছু করার নাই তো। এখন দেখেন আমি এত বড় বড় কথা বলতে হবে, মনে অনেকে বলবে যে বড় বড় কথা বলতেছে, আমি যদি এখন কাজ না করতে আমাকে তো কেউ চালাবে না। আলটিমেটলি কি হচ্ছে, ধরেন আপনি আমাকে একটা কাজের জন্য ডাকবেন না, হ্যাঁ, তো বেশি বাড়তি কথা কয়, ও বেশি তিতা কথা কয়ে লাইছে, ডাকবেন না। আলটিমেটলি তখন কি হবে, তখন আমাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আমাকে। এইটাই চলতেছে আমাদের। কাজল আরিফিন অমি ভাইয়ের কথা একটু, তার সাথে কাজের প্রসঙ্গে আসতে, যে তার সঙ্গে প্রথম কাজ পরিচয়টা কিভাবে হয়েছিল? ও তো ফামির এডি ছিল। ফামি আমার ধরেন মিডিয়াতে আসার পরে ফামি হলে আমার অ্যাক্টিং গুরু। আচ্ছা, আমাকে ধরেন আমার যেটা নিকনেম, যেটা চাষি বললে চিনে, মাস পিপলের কাছে একটা জায়গায় মিডিয়ার মানুষের কাছে ছড়াইছে ফামি, আর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিংবা বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশিরা আছে, বাংলা ভাষার মানুষ আছে, তাদের কাছে চিনাইছে হলে গিয়ে অমি। তো ফামি হলে আমার অ্যাক্টিং গুরু, অমি হলে গিয়ে আমার কমান্ডার। আচ্ছা, ও আমাকে কমান্ড করে, এইভাবে না এইভাবে যাও ভাইয়া। হ্যাঁ, যে কোনো কাজের বিষয় আমার সাথে শেয়ার করে। এইটা অনেক বড় আমি মনে করি আমার জন্য, কারণ ও অনেক বড় মাপের ডিরেক্টর আমি মনে করি, কারণ ও ওর নিজের কাজের সাথে চ্যালেঞ্জ করে। যে কিছুদিন আগে আমার ডাকছে হঠাৎ করে, ভাইয়া একটু আসো যদি সময় থাকে। আমি আমার আছে, বলে আসো একটা বিষয় আলাপ করবো। গেলাম, ভাই আমি এরকম একটা কাজ করবো। কর, কি তোর তো সমস্যা না? না ভাইয়া, আমার এখন যদি 1 লাখ মানুষ থাকে আমাকে এটা পৌঁছাইতে হবে 2 লাখের উপরে। আমি 2 লাখের উপরে যদি টার্গেট করি, আমি না হইলেও 2 লাখ না হইলেও 15-2 লাখ পাবো, তা আমার 1 লাখের উপরে চলে যেতে হবে, আমার টার্গেট এরকম। তা এটা অনেক বড় ব্যাপার, সবাই কিন্তু এই টার্গেটটা করে না। কারণ আমি অনেক কিছু ওর সাথে আমার মানে কথা কাটাকাটি হয়েছে। আমরা যখন হোটেল রিল্যাক্স করছি, ওর অ্যাকাউন্টে টাকা শেষ, আমি ওর বলছি তুই কি মানুষ না কি, তোর ঘরে বউ আছে, তোর সংসারপাতি আছে, নাইমা গেছি পানিতে, এখন কিছু করার নাই,
ধার দিনা করে হলেও আমাকে করতে হবে, ঠিকই হোটেল রিল্যাক্সও বাইরে করে নিয়ে আসছে, অসময় করছে, মানুষের কাছ থেকে টাকা নিতে হয়েছে, ওর অসময়ে করেও সে বাইরে গেছে, মানে তার ওর টার্গেট অনুযায়ী ও করে। তো এরকম অনেক ডিরেক্টর আছে এরকম করতে পারে না, সাহস পায় না। ও সাহস আছে, ওর দুর্দান্ত সাহস কাজের বিষয়ে। ব্যাচেলর পয়েন্ট থেকে মানে ওটি তো প্রথম কাজ না, ওর প্রথম কাজ আর অনেক ছক আপনার সঙ্গে। না, ওর প্রথম কাজের প্রথম ইয়েতে আমি কাজ করছি, মিশু সাব্বির কাজ করছে, সেলিম ভাই ছিল উনি কাজ করছে, আমরা অনেকেই কাজ করছি প্রথম ইসে, মামুনুর রশিদ স্যার ছিল, সবাই কাজ করছি আমরা ওর প্রথম কাজে। তখনই আমরা বলছি যে ও একটু ঝামেলা করে নেবো, ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করে ফেলাইতে পারে। নিশুম, ব্যাচেলর পয়েন্ট যেই পরিমাণ সারা আসলে ফেলেছে পুরো নাটক ইন্ডাস্ট্রিতে, সেটা আসলে অবিশ্বাস্য, মানে দুর্দান্ত, এবং প্রত্যেক শ্রেণীর মানুষ বোধহয় এই নাটকটা পছন্দ করেছে, দেখেছে। এই নাটকটা করার পরে তো আপনারও বোধহয় আগে যে কাজগুলো করেছেন তার সঙ্গে একেবারে ভিন্নভাবে আপনাকে চিনেছে মানুষ। হ্যাঁ, ও আমাকে একদম ভিন্নভাবে নিয়ে আসছে। ও বলছে দেখেন আমাকে চেনানোর জন্য দুইটা ময় রশ্মি আছে, একটা ফামি একটা অমি, এবং দুইটাই কিন্তু একই ইসের। কারণ অমির গুরুই হলে গে ফামি, তা আমার অ্যাক্টিং গুরু, আমাকে মিডিয়াতে চেনানোর জন্য ও আমার গুরু। আমি ইফতেখার আহমেদ ফামিকে সবসময় বলবো। আর মাস পিপলের কাছে নিয়ে চলে যাওয়ার জন্য কাজল আরিফিন অমি, ও আমার হলে গে কমান্ডার। আমি সবসময় এটা অকপটে স্বীকার। অনেকে আমার বলছে তুমি এগুলো বলো কেন, আমি বলছি না, কারণ আমাকে তো রাস্তা লাগবে, আল্লাহর সবই তো আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু রাস্তা তো লাগবে, ওই রাস্তাও আমাকে দেখাই দিচ্ছে। এই নাটকের কাস্টিং এবং যখন আপনার কাছে আসলে অ্যাপ্রোচটা করা হয় বা কাজের শুরুটা, ভেবেছিলেন যে এতটা সারা ফেলবে বা আপনার ক্যারেক্টারটা মানুষ এত পছন্দ করবে? না, আমি তো বলছি যে আমি এটা কি পারবো, আমি কই না দেখি না কি হয়। ভাইয়া তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা তো সবাই নিজের, আমাদের রেমুনারেশন ছিল খুব কম সবারই, সেই রেমুনারেশন এখন অনেক হয়ে গেছে কিন্তু আমাদের। তো আমরা চেষ্টা করছি আসলে সব কিছুর পিছনে কি, আপনি যদি সৎ থাকেন আপনার কষ্ট হবে। আমরা ওই প্রথম যখন ব্যাচেলর করছি আমাদের খাওয়া নিয়েও অনেক কষ্ট হয়েছে, ঝগড়া হয়েছে, মিশু চেতায় গেছে, আমি বুঝাইছি, আমি 2 দিন খাই নাই রাগে। তো আমরা সৎ ছিলাম, ও ওর জায়গায় সৎ ছিল, ইচ্ছা করলে কিন্তু পারতো যে না ঠিক আছে ভাইয়া উনি সিনিয়র মানুষ, বড় ভাই আমার, ওনার একটু আলাদাভাবে খাওয়াই না। ওর জায়গাতে সব সমবন্টন ছিল বিধায় কিন্তু ব্যাচেলর পয়েন্ট কিন্তু ব্যাচেলর পয়েন্টে কিন্তু আমি হিরো না, কিংবা পলাশ হিরো না যে কাবিলা, কিংবা মার্জুক রাসেল হিরো না। ব্যাচেলর পয়েন্টে সবাই হলো গিয়া, ব্যাচেলর পয়েন্ট হচ্ছে আমাদের একটা বিল্ডিং, একটা এবং এটা দীর্ঘ সময় ধরে সবাই একসঙ্গে পিলার। কাজ করা। হ্যাঁ, আমার না একসাথে তো কাজ হয় সবারই, কিন্তু আমরা প্রত্যেকটা ক্যারেক্টার একটা পিলার। ইভেন আমাদের ডিরেক্টর ও পিলার, মানে অমিও পর্যন্ত একটা পিলার। অমি না থাকলে আমরা এগুলো থাকবে, কাজ হবে। আমাদের লাইন প্রডিউসার তৌহিদ আছে, ও না থাকলে আমাদের এত কিছু অ্যারেঞ্জমেন্ট হবে না। আমাদের বোরহান যে জীবন, ও না থাকলে একটা কাত হয়ে যাবে, বাচ্চু কাত হয়ে যাবে। আমাদের যে বিল্ডিং এর কাকা কাকি থাকে, ওনারা না থাকলেও কাত হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পিলার ব্যাচেলর পয়েন্টের। একদম। এবং সেই নাটক প্রচার হওয়ার পর থেকে যতটা জনপ্রিয়তা পাচ্ছিল, তারপরে আপনার জনপ্রিয়তা, এবং যখন রাস্তাঘাটে মানুষজন আপনাকে একটু ভিন্নভাবে চেনা শুরু করলো, ফ্যানদের বিড়ম্বনা পড়া শুরু করলেন কিনা? শুনুন, এটা বিড়ম্বনা না, বুঝছেন, আমি মনে করি এটা আল্লাহর অশেষ রহমত। আমি এনজয় করি আলহামদুলিল্লাহ। কারণ আমি তো সাধারণ মানুষ, আমি এখনো মনে করি আমি সাধারণ মানুষই, আমি সাধারণভাবেই থাকতে চাই। কারণ যারা আমার ফ্যান, একটা জিনিস মনে রাখেন, তারা কিন্তু টাকা দিয়ে ইন্টারনেট কিনে কিন্তু ইউটিউবে দেখে কিংবা টেলিভিশনে দেখে। তো তারা টাকা খরচ করতেছে, এখন তাদেরকে যদি আমি দূরে সরাই দিই, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমাকে দিছে যে এটা তোমাকে দিলাম, তুমি দেখি কতদিন বহন করতে পারো। আমি চেষ্টা করতেছি বহন করার জন্য। তার মানে আপনি খুব উপভোগ করেন যখন কেউ এসে সেলফি তুলতে চায় বা অ্যাপ্রিশিয়েট করতে চায়। মাঝে মাঝে একটা দুটো ঝামেলাটা হয় কি, ধরেন একটা জায়গায় আসি, হুট করে একটা ঘাম টাম নিয়ে আইসা জড়ায় ধরতেছে, সবই হোক, ঘাম নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জড়ায় ধরাটা কিছু কিছু, যেটা আমি ছোটোকালে শিখছি যে আসলে ঘাড়ে হাত দেওয়াটা একটা বেয়াদবি। যেটা আমার বাবা, আমার টিচার শিখেছে, কারো চিঠি পড়া, কারো মানি ব্যাগে হাত দেওয়া, কারো পকেটে হাত দেওয়া, এটা একটা রকম ওয়ান কাইন্ড অফ বেয়াদবি। তো এই ঘাড়ে হাত দেওয়াটা আমি নিতে পারি না, বুঝছেন। তো অনেকে এসে ঘাড়ে হাত দিয়ে, হ্যাঁ মাঝে মাঝে হয়ে যায়, রেগে যায়, এটা অস্বীকার করার কিছু নেই। যেমন কালকে আমি একজনের সাথে, মানে মানুষের জ্ঞান কি, ধরেন একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে, ম্যাক্সিমামই ওখানে মেয়েরা, এক ছেলে এরকম মোবাইলটা ধরে রাখছে, ভাই তোর দরকার কি, তুমি তাকে চিনো? আমি জিজ্ঞেস করছি আপনি কি চিনেন? কয় না। আমি তাহলে কেন ভিডিও করতেছেন? কয় না একটু ভালো লাগতেছে। তো ভালো লাগতেছে, এটা যদি আপনার বেলা হইতো আপনি কি করতেন? সেটাই এই জিনিসটা মানুষের আমাদের আসলে বোধহয় যে প্রাইভেসি নষ্ট করার ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে এই সময়টাতে। অনেক বেশি না, অনেকের উপরে বেশি থাকলেও বেশির উপরে বেশি,
প্রাইভেসি বলে কিছু নাই, এটা কারণ আমরা চাই না প্রাইভেসিটা, আমরা নিজেরাই চাই না। ভাইয়া এই যে বলছিলেন, অমি ভাইয়ের কথা বলছিলেন, যদি বা ফামি ভাইয়ের কথা, যে গুরু আপনার যারা আপনাকে আসলে অভিনয় শিখিয়েছে বা এই যে এতদিন ধরে কাজ করার ব্যাপারটা, সমালোচকের কথা যদি বলি, যে আপনার কাজ নিয়ে নিশ্চয়ই কেউ না কেউ বলে যে তুমি তো এভাবে না ওভাবে করলে ভালো হতো, এরকম কেউ আছে কিনা সমালোচক খুব কাছের? আমার বন্ধুরা বলে, আমার সাথে যারা আড্ডা দেয় ছোট ভাইরা বলে, ডিরেক্টররাও বলে, অমিও বলে তুমি ভাই এটা করো না, তো এইভাবে হয় না, এটা তোমার দ্বারা সেটা অ্যাকসেপ্ট করা। হ্যাঁ হ্যাঁ, আমি নিব না কেন? শুনেন, আপনি যখন দর্শক থাকবেন, এই যে ধরেন এখন আমরা যারা টেলিভিশন সেটের সামনে আছে তারা কিন্তু আমাদের ভুলটা দেখতে পারতেছে, বাট আমরা কিন্তু ভুলটা দেখতে পারতেছি না। তারপরে যখন উপর থেকে গ্যালারি থেকে খেলাটা দেখবেন, আমরা বলি না ইস ওরে 5টা দিলে গোলটা হয়ে যেত। তো যখন মাঠে থাকে না তখন মাথায় কাজও করে না। তো বিষয়টা হয় কি, যখন আমাকে আমার মানুষজন আমাকে বলে যে তুমি এইভাবে না এইভাবে কইরো, আমি ওগুলো নিই, না নিলে আমি এত দূর আসতে পারতাম না, আমি মনে করি। একদম। ভাইয়া একটু ছোটবেলায় যেতে চাই, অনেক গল্প করছিলাম আমরা, এবং যেটা বলছিলেন যে আপনার বাবা আপনাকে শিখিয়েছে যে এই ব্যাপারটা আসলে বেয়াদবি বা এই ব্যাপারটা এরকম, সেই ছোটবেলাটা কেমন ছিল, স্কুলে কেমন ছিলেন? আমি জানি আপনি ভীষণ খেলাধুলা পছন্দ করতেন এবং একদম হই হই করে বেড়ে ওঠা যাকে বলে মিরপুরে বন্ধু বান্ধবের সঙ্গে। স্কুলটা কি আসলে পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করা হতো নাকি স্কুলও পালিয়ে এইসব দুষ্টুমি করা হতো? পড়ালেখা আমি এতটা ছিলাম না, আমি অনেক বেশি দুষ্ট ছিলাম। মানে আমার টিচাররা খুব আতঙ্কে থাকতো আমাকে নিয়ে, যে ও যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটায় ফেলবে, এবং তাই করতাম আমি। কি করতেন? আমি আছে এগুলো আসলে এই বয়সে গাছে চড়া, খেলাধুলা, ওগুলো তো আছেই। অনেকে টিফিন খায় ফেলেছি চুরি করে, কারণ আমরা কোএডুকেশন ছিলাম। আচ্ছা, হয়তো সিনিয়রদের, ধরেন সিনিয়র আপাদের, ধরেন আমরা ধরেন যখন 6-7 পড়ি, 8-9 মেয়েদের ব্যাগের টিফিন খেয়ে ফেলাইছি। ওটা ধরতে পারবো না, কারণ ছোটরা কি আর খাবে, আমরা ওইটা করে ফেলছি। আমি আবার ছোটদেরটাও খেয়ে ফেলাইছি। যখনই দেখছে ধরেন টিফিন চুরি, ক্লাসমেটদের মধ্যে গ্যাঞ্জাম লাগে, এই তুমি খেয়ে ফেলেছো, ওরা খেয়ে ফেলেছে। সিনিয়রদেরকেও বলবে না, জুনিয়রদেরকেও না। আমাদের কয়েকজন ছিলাম, আমরা এরকম করে বেড়াতাম, সিনিয়রদের নাহলে জুনিয়রদের। ধরা পড়েছেন না? ওরকম ধরা পড়ি নাই, কিন্তু একবার স্যারের কাছে গেছিলাম, তুই অ্যাসেম্বলি তুই এখানে কেন? আসছিলাম ভুল করে এই রুমে ঢুকে গেছি। এই ভুল করে তখন স্যার বাড়ি মারছিল হাতে, এই আঙ্গুলে খুব ব্যথা লাগছিল। স্যারে অভিশাপ দিতে গেছিলাম যে মইরা দেবেন আপনি। মানে খুব রাগ হয়েছিল। আপনি তো খুবই ডেঞ্জারাস ছিলেন তার মানে ছোটবেলায়। তো এই যে এর বাইরে মানে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া বন্ধুদের সঙ্গে, সেটাও হয়েছে? হ্যাঁ, সিনেমা দেখতে গেছি। আমিনবাজার ব্রিজে, আমিনবাজার ইয়াতে যে তুরাগ নদীতে যে গোসল করছি, স্যান্ডেল জুতা হারায় ফেলাইছি, প্যান্ট ছিঁড়ে গেছে, খুব শার্ট খুইলা প্যান্ট পেঁচায় তারপর আসছি। কোনো কিছু বাদ নেই, দুষ্টুমি যত প্রকার হতে পারে সব করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক দুষ্টুমি করছি। ধরেন এই যে চারা খেলা, ওই যে সিগারেটের প্যাকেট, বিআরটিসি বাসের টিকিট, তারপরে ডাঙ্গুড়ি খেলা, তারপরে গুল্লি মার্বেল খেলা, এগুলো খেলছি কিনা এখনকার ছেলেবেলে এগুলো চিনবেও না, আমরা এগুলোও খেলছি। এটা তারপরে আমরা গাছের উপরে মাচা কইরা ওখানে সন্ধ্যা পর্যন্ত থাকতাম, আড্ডা দিতাম, লুকায় লুকায় সিগারেট খাওয়া, লুকায় লুকায় তাস খেলা। এগুলো সবাই করবে না এখন, আমরা ওই সময় করছি। সব ধরনের দুষ্টুমি আসলে। তো বাবার হাতে ধরা খেয়ে প্রচুর মাইর খাইছি, প্রচুর মাইর খাইছি, প্রচুর। হ্যাঁ হ্যাঁ, আগেকার সময় ধরেন তাল পাখা চিনেন, হাত পাখা যে ওইটাতে বাড়ি মারতো, পেন্সিল ভিতরে ঢোকায় চাপ দিত, পড়া না পারলে লিখতে না, হোমওয়ার্ক ছিল ওই রুল করা খাতায়। তখন তো ধরেন আমাদের সময় ম্যারাডোনার ছবি থাকতো, রুডকুলিটের ছবি থাকতো, তারপরে পেলের ছবি থাকতো, ওইসব খাতার মধ্যে রুল করা থাকতো। ওই যে না পারলে এরকম আঙ্গুল ঢোকা চাপ দিত, এই জায়গায় এরকম টান দিয়ে উঠাইতো। তারপরে হুজুর ধরেন ওই যে কাফ আর কাফ উচ্চারণের আঙ্গুল ঢুকাই দিত হেনে। এগুলা এখনকার ছেলেপেলে তো এগুলো পায় নাই। আমরা দুষ্টামি করছি, মায়ের ঢোকাইছি। বাবা কি চাইতেন ছেলের কাছে, যে ছেলে বড় হয়ে কি হবে? অনেক কিছুই চাইছে, আর্মি হব, ক্যাডেট স্কুলে কলেজে পড়বো, অনেক কিছু, কিন্তু কিছুই হয়নি। সর্বশেষ কি ছিল ইচ্ছে, যে পড়াশোনা করে চাকরি নাকি ব্যবসা? যেটা আপনাদের পারিবারিক একটা ব্যবসা বাণিজ্য নিয়ে একটা ইয়া ছিল, যে ব্যবসায়ী, ভালো ব্যবসা করতে হবে। আর আমার বাবা আমাদের বাসায় কখনো পড়ালেখার এত চাপ দেয় না, খালি কইছে এক চান্সে পাস করলেই হবে। কিন্তু আমরা তো ভাদ্রামি করছি বেশি, আমি অনেক দুষ্টামি করছি। অভিনয়ের স্বপ্নটা কখন থেকে দেখা? অভিনয়ের স্বপ্নটা আসলে এইভাবে অভিনয় করে না, আমাকে বলা না ইফতেখার আহমেদ ফামি সব করছে, তখন সবার সাথে আমার সম্পর্ক ছিল। আগ্রহটা তো প্রকাশ করেছেন নিশ্চয়ই কখনো কখনো, যে আমি অভিনয় করতে চাই, সেটিও করা হয়নি। আমার মিডিয়া আসার গল্পটা একটু আলাদা, এটা আমি আসলে ওইভাবে বলতে চাই না ক্যামেরায়। আচ্ছা, যে কেন আসছেন, সবাই আসে হিরো হইতে, সবাই আসে ডিরেক্টর হইতে, কেউ আসছে নায়িকা হইতে, নায়ক হইতে,
কেউ বলবেন যে স্ক্রিপ্ট লিখবে, কেউ মনে করেন যে প্রডিউসার হবে। আমি ওই কারণে আসি নাই, আমার একটু ভিন্ন ইয়া ছিল। ঠিক আছে, আপনি অপমান থেকে আমার বন্ধুকে অপমান করছিল। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি যে একটু হয়তো আক্ষেপের ব্যাপার আছে, সেই প্রসঙ্গে আমরা না যাই। এই যে এত কাজ করেছেন, ব্যাচেলর পয়েন্টের কথা তো আমরা বলছিলাম, তার বাইরে কোনো একটা চরিত্র যেটা আপনাকে খুব বেশি আন্দোলিত করেছে, বা থাকে না যে ওই চরিত্রটাকে খুব বেশি ধারণ করতে পেরেছিলেন নিজের মধ্যে? আমি কিছুদিন আগে একটা কাজ করছি, ওই যে মাছরাঙ্গাতে ছিল ক্যাম্পাস, ওইখানে একটা বামপন্থী নেতার মানে ক্যারেক্টার ছিল। প্রথম খুব কষ্ট হতো, আর মানে আমাকে দিয়ে শুদ্ধ ভাষায় বলা, এটা খুব কঠিন 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 শব্দ বলানো, খুব কষ্ট হয়েছে। পরে এটাকে আমি আয়ত্ত করতে হয়েছে। ওই সময় যেরকম যে আমি বললাম যে মোবাইল চালানো, সেটে যায় মোবাইল ঘষা, খালি এরকম ঘষা, এগুলো বন্ধ করছি আগের থেকে করতে। ওইটা আমাকে ওই নাটকে যে খুব এফেক্ট করছে, যে না, স্ক্রিপ্টের ভিতরে মনোযোগ দিতে হবে, ক্যারেক্টারে মনোযোগ দিতে হবে। ধরেন আগে কি হইতো, একটু পড়তেছি, এই শুরু হয়ে গেছে, এটা ভুলেই গেছি। তো এখন আর এটার মধ্যে নাই, এখন এটার মধ্যে থাকার চেষ্টা করি। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে আসলে এখন তো যে সিঙ্গেল নাটকগুলো হয়, যতটুকু জানতে পারি আমরা বাইরে থেকে, যে অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট থাকে না, সেক্ষেত্রে হয়তো দুদিন আগে ফোন দিয়ে জানানো হয় অমুক ডেটে শুটিং, এবং যাওয়ার পরে আসলে ক্যারেক্টার বুঝিয়ে দেওয়া হয় এবং সেভাবেই কাজ হয়। এই কাজটা ডিফিকাল্ট কিনা? ওই যে লাইন আপ থাকে, হ্যাঁ, কিছু ডায়লগ ওরা বলে, একটু তো ডিফিকাল্ট হবে, এটা কষ্ট করতে। ধরেন আপনি যেটা চাচ্ছেন সেটা তো আমি বুঝতেছি না, আপনার স্বপ্নটা তো আমি জানি না। আপনি বলবেন, আপনি বলছেন 100%, কিন্তু আমি নিতে নিতে ওইখান থেকে মনে করেন 30% নাই হয়ে যাবে। ওই 70%-এ দিয়ে আমি বেড়ে আসতে আসতে আরও 30%, 20% নাই হয়ে যাবে। তো 20% চলে গেলে থাকবে 50%। ওই 50%-এই মানুষ ওইটা নিয়েই হ্যাপি থাকবে। দিন শেষে ডিরেক্টর বলে কাজটা বেশি ভালো হইল না। যদি কাগজে কলমে থাকে তাহলে জিনিসটা ভালো হয়। কাগজ কলম থাকলে হয় কি, আমি তখন কাগজ কলমে দেখবো, ধরুন আমার ব্রেনে থাকবে, আমি পড়ছি, আমার এখানে থাকবে, আমার মনের ভিতরে থাকবে, তখন জিনিসটা আরো ভালো লাগে। এবং ইমোশনটা বোধহয় আসলে খুব একটু বেশি ধারণ করা যায় সেক্ষেত্রে। স্ক্রিপ্ট পেলে কি আগে 2 দিন আগে 3 দিন আগে পেলে সেটা কি একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে একটু প্র্যাকটিস করা, সেই সময়টা পাওয়া যায়? এখন স্ক্রিপ্ট শুনে আর একটা চালাকি হয়ে গেছে। এখন চালাকিটা হয়েছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। এখন আপনি কতক্ষণ মোবাইলের মধ্যে তাকায় থাকবেন? সেটা একটা, আপনি কিন্তু মোবাইলে সেই অভ্যস্তই হয়ে গেলেন, ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই রয়ে গেলেন। কিন্তু আগে দেখেন কাগজ দিত, কাগজ দিলে হয়তো কি আমরা দেখতাম যে এই ক্যারেক্টারটার নাম এটা, এত নম্বর সিন, এত নম্বর ইসে আছে, তখন আমরা 1-এর ক কি 5-এর খ এরকম লেখা দিছে, ওইটাকে আমরা দাগায় তারপর ওই জায়গার থেকে পুরাটা পড়ে এসে ওই ক্যারেক্টারের স্ক্রিপ্টের ডায়লগগুলো দেখতেছি যে কীভাবে। এখন আপনি যদি দেখেন যে মোবাইলের মধ্যে কতক্ষণ আপনি গুতাবেন, সিন আছে মনে করেন সিঙ্গেল নাটকে 22টা 25টা, তো 22টা 25টা কতক্ষণ ছোট ছোট লেখা, আপনি বড় করবেন, আবার ছোট করবেন, আবার আর এক পেজে দেবেন। খাতা কলমের বিষয়টা আলাদা, এখানে একটু ঝামেলা হয়। এটা নিয়ে নিশ্চয়ই বলা তো হয় যে না, আমরা একটু চাই যেন পেপারে স্ক্রিপ্টটা দিয়ে, এবং এটা কিন্তু একটা একটু অন্যরকম রেসপেক্টেরও জায়গা, যে আমি যখন আমার বাসায় এসে একটা স্ক্রিপ্ট আসলো সেটাকে পড়া, একটু স্ক্রিপ্টটাকেও একটু সম্মান দেয়া, সেক্ষেত্রে কাজটা বোধহয় একটু ভালো হওয়ার কথা। হ্যাঁ, এখন দেখেন ডিরেক্টররাও কিন্তু ওই যে অর্থকরীর ব্যাপার আছে একটা। এখন ধরেন 5টা আর্টিস্ট আছে, 5টা আর্টিস্টকে পাঠাইতে হবে, ওই 5টা আর্টিস্টের পিছনে যদি একটা স্ক্রিপ্ট দেয়, না হইলেও 500 টাকা খরচ আছে। ও 500 টাকা থাকলে কী হবে, পরের দিন মনে করেন শুটিংয়ে ওই 500 টাকা দেয়, 4 বিলটা তো অ্যাটলিস্ট হবে, ওইটাও হিসাব করে। মোবাইলে দিয়ে দিছি, ইন্টারনেট তো আছে, দিয়ে দিছি সবাই, একবারে চলে গেছে। এটা একটা ঝামেলা। মানে ডিরেক্টররাও চায় যে না আমরাও দিই, কারণ সবকিছু তার মিলিয়ে তো এটা সন্তানের মতো, সে যখন একটা প্রোডাকশন করে সন্তানের মতোই দেখে। যে চালাকি করবে সে তো ধরা খাবে। ওটিটি নিয়ে জানতে চাই ভাইয়া, ওটিটিতে কি কাজ করা হচ্ছে কিনা, এবং ওটিটিতে আমরা এখন দেখি যে একেবারে ভিন্নধর্মী কিছু গল্প নিয়ে কাজ হচ্ছে। বাংলাদেশের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আছে এবং দেশের বাইরেরও কয়েকটা প্ল্যাটফর্ম বাংলাদেশে কাজ করছে। তো সেই প্ল্যাটফর্মটা আসলে কতটা বাংলাদেশের শিল্পীদের জন্য কাজ করতে পারছে সেটা নিয়ে কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ যার সঙ্গে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, তিনি আমাদের ভীষণ প্রিয় এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী চাষী আলম ভাই। আরও একবার স্বাগত।
ওটিটি নিয়ে কথা বলছিলাম, কি মনে হয় যে একটু চেঞ্জ হয়েছে কিনা কাজের ধরন এবং সেখানে কাজের সুযোগটা বেড়েছে কিনা বর্তমানে শিল্পীদের? অবশ্যই চেঞ্জ হয়েছে, অবশ্যই। কারণ আপনার কম্পিটিশন বাড়ছে তো, টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, ওটিটি, এখন দল অনেক, তো অনেক দল হলে কিন্তু কম্পিটিশন বাড়বে, ভালো প্রোডাকশন হচ্ছে, আপনার অনেক ভালো ভালো প্রোডাকশন হয়েছে। আবার দেখেন ওটিটির বাজেট বেশি দেখেই ওই যে যত গুড় তত মিঠা, গুড় বেশি দিচ্ছে, প্রোডাকশন ইয়া ভালো হচ্ছে। তো ওটিটি আসাতে ধরেন আমাদের প্রতিযোগিতা বেড়ে গেছে। এখন দেখবেন অনেক যারা ভালো কাজ করে তাদেরকে এখন আমরা চিনতেছি। যারা মনে করেন টেলিভিশন বলেন কিংবা ইউটিউব বলেন কাজ করতে পারতো না, তারা ওটিটিতে কাজ করতেছে এবং তাদের প্রোডাকশনও খুব ভালো হচ্ছে। এই যে শাওকি নামে একটা ছেলে, কয়জন চিনে? ও তো ইউটিউবে এত কাজ করে নাই, ও তো টেলিভিশনে তো কাজ করে নাই, ওটিটিতে কাজ করেছে। আপনি দেখেন আর একটা ছেলে আছে তাওকির, ওই সিন পার্ট, তারপরে ওই যে আর একটা কি জানি করছিল প্রথমটা, ওই দুইটা, ওই ছেলেকে তো কেউ চিনেই না, কিন্তু ও আইসে তো গরম করে ফেলাইছে, করছে না? একদম ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করা একটা চ্যালেঞ্জ তো থাকেই, তবুও মানুষ কিন্তু পছন্দ করছে সেগুলো। তো এই যে ভালো ভালো জিনিস আসতেছে, আমরা আমাদের এখানে অনেক ভালো ভালো শিল্পী আছে, অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, ভালো ভালো প্রডিউসার আছে, কিন্তু আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি না আমার মনে হয়। এখন অনেকে বলে আপনি কেন করেন না? দেখেন, একটা ডিরেক্টর যখন একটা গল্পকে নিয়ে চিন্তা করে একটা রাইটারকে লিখতে দেয়, ও তো লিখতে থাকে, ও তো ভাবনাটা বলে যায় না। এখন ওই সমস্ত ক্যারেক্টার দেখা গেল আমাকে নিতে পারে না। আমার পরিচিত ডিরেক্টররাই খুব ভালো ভালো ডিরেক্টর, ভালো কাজ করতেছে, আমাকে নিতে পারে না। তাই বলে যে এখন ওর সাথে আমার মন খারাপ করে থাকলে হবে না, যখনই হবে তখনই আমাকে নিবে, তাইলেই মনে করবো যে না প্রোডাকশনটা ভালো হবে। অমিত আমাকে অনেক কাজে নেয় নাই, তো কী হয়েছে? আমি যখন আমি অসময় করতে পারি নাই, অসময় তো আমি ছিলাম না। এখন আমার অনেকে বলছে আপনার সাথে কি অমির গন্ডগোল হয়েছে, অমি আপনাকে কেন নিচ্ছে না? আরে ভাই, ওই গল্পে তো আমার মতো ক্যারেক্টার না কেন, আমার বডি স্ট্রাকচার, আমার ফেস কাটিং সব কিছু মিলাই তো আমাকে অমি ওইখানে প্লেস করবে, নাহলে আমি কিভাবে যাব? এখন আমি যদি এইটা নিয়ে বসে থাকি যে আমাকে আমার বন্ধুরা বলতেছে তোকে নিচ্ছে না, তুই কেন করতেছিস না, এটা নিয়ে আমি বসে থাকলে অমির সাথে আমার একটা গন্ডগোল হবে, পরবর্তীতে একটা ভালো কাজে দেখা গেলো অমি আমাকে নিবে না। তারপরে দেখেন অমির লাভ বাজ, গুড বাজ, ব্যাড বাজ, এগুলো লেগে ইয়াংদের একদম, ওইখানে আমি নাই কেন, এটা নিয়েও মানুষ বলছে। এখন মানুষ কিন্তু কখনো আমাকে সান্ত্বনা দেয় না যে না অমি ওই কাজটা তোকে নেয় নাই, কারণ তোর সাথে এটা মিলে না, যার কারণে ও নেয় নাই। যেখানে যেটা মিলবে সেখানে তো আমাকে দিবে। এখন দেখেন আমি যেটা এখন করতেছি ব্রোকেন ফ্যামিলিতে তো ইস্তেক আহমেদ রোমেলো আছে, অনিকো আছে, বাচ্চু আছে, আমরা সবাই ব্রোকেন, সবারই ডিভোর্স হয়ে গেছে, কারো কিন্তু বাচ্চা কাচ্চা দেখায় নাই, আমার দেখাইছে। কারণ চিন্তা করছে উনি একটু এইজের, ওনার ফিগার টিগার সব মিলায়া, কারণ আমি তো আর নায়ক হইতেও পারবো না, আমি ভাই ক্যারেক্টার আর্টিস্ট, ওই কারণে আমার বাচ্চা দেখাইছে। ডিরেক্টর চিন্তা করছে ওনাকে দিয়ে আমি এটা করাবো, ওনার স্ট্রাকচারালি এটা ভালো হবে। এখন আমি যদি বলতাম যে নাসিরুদ্দিন দর মিয়া তুমি আমার এটা কি দিলা, আমি মাত্র বিয়া করছি, আমার বাচ্চা কাচ্চা হয় নাই, তুমি আমার তো বাচ্চা কাচ্চা হওয়ার আগেই কিন্তু এটা শ্যুট হয়েছে, ম্যাক্সিমাম শ্যুট হয়েছে বাচ্চাটা হওয়ার আগে, আমার ছেলে হওয়ার আগেই করে ফেলছে। তা আমি যদি ওকে বলতাম তাহলে হইতো বলেন? তা আমরা হয়েছে কি ভুল জিনিস নিয়ে আমরা মন খারাপ করে থাকি। ডিরেক্টর তো চিন্তা করে যে না ওই ক্যারেক্টার ওকে দিয়েই করাবো আমি। আর এখন দেখেন আবার আর একটা জিনিস হয়েছে, কিছু নতুন নতুন ছেলেমেয়ে যারা আসলে বুঝে কম, হাবু ভাই করছেন, হাবু ভাই ওই বরিশালের ডায়লগ দিতে পারে, কেন? তুমি নতুন একটা কিছু ক্রিয়েট করো, এটা তো অমি যেরকম বানাইছে, অমি তো নতুন করে বানায় আনছে। নাহলে অমি তো আমাকে ধরেন হোটেল রিল্যাক্সে আমি দুষ্টামি করতেছিলাম, যে একটা ভয়েস দিতেছিলাম, ও তখন হেডফোন কানে, ও বলছে এই ভয়েসটা কে দিলা? আলাম কে আমি দিছি, কি হয়েছে? ভাই এটা পারবা? হ্যাঁ আবার দাও তো। তা আমি বললাম ঠিক আছে, ওই শুনছেনি হয়তো না, ওই কি হয়েছে, হ্যাঁ এইভাবে আমি কথা বলছি, বলছে এটা তুমি কন্টিনিউ করতে পারবা? আমি হ্যাঁ পারবো। তাহলে তুমি এই টোনেই কথা বলবা, আমার দাঁত একটা এরকম ব্যাকা আছে, স্বর্ণের দাঁত দেওয়া, ওই টোনে কথা বলা অনেক কঠিন। আমি তারপর এটা বইলা নিয়ে আসছে, আমি করে গেছি। এখন এই জিনিসটা যদি আর একটা জায়গায় দিই তাহলে হবে বলেন? একটা ডিরেক্টরের ওইটাও করতে হবে। এখন অনেকে বলে আপনি এইভাবে দিয়ে দেন, বরিশালের ভাষায় দেন, কেন ভাই? তুমি অন্য একটাই করো। আমি রাজশাহীতে যেটা কাজ করছি, আমাকে বলছিল রাজশাহী, আমি এটা পারবো না, আগে আয়ত্ত করতে দাও। এরপর আমি ঈদের একটা কাজ করছি, তখন ওইটা কিন্তু আমি রাজশাহীর ভাষায় কথা বলছি। আমি আর এক জায়গায় একটু আপনার ভাষায় কথা বলা শিখছি, আমি বলছি। ওই ডিরেক্টর বলছে ভাই আপনি পারলে আপনি এটা দেন, তো এটার লেগে সিস্টেমে যেতে হবে।
ভাই এবার একটু পারিবারিক প্রসঙ্গে আসছে, এই যে বিভিন্ন ক্যারেক্টারের মাঝে অনেক কাজও তো করা হয় আমি দেখেছি, এবং রান্না বান্নাও বিভিন্ন শুটিং এর কারণে মানে পর্দায় আমরা দেখেছি, তো বাসায় কি এটা করা হয়? ভাবিকে কখনো হেল্প করা? না, আমি কখনো রান্না বান্নার হেল্প, আমি বাজার করি। শুধু বাজার করাটা আমার কিচেনে কখনো ঢোকা হয় না? না, ঢোকাই কি ধন খায়া প্লেট থুয়ে আসে, রান্না বান্নার বিষয়টা আমি পারি না। ভাবিকে কখনো হেল্প করেন না কাজে? না, সেও রান্না কম করে, আমার মা বড় বোন করে সব। জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করেন? একটু চেঞ্জ হয়েছে কিনা এখন, যেহেতু মানুষজন অনেক চেনে আপনাকে? সেলিব্রেট আমি ওইভাবে করি না আসলে জন্মদিনটা। ধরেন যেখানে আছি ওখানে কেউ থাকলে ওখানে ওরা যদি কয় যে আজকে তো জন্মদিন না, চলো একটা কেক কাটি, এইভাবেই ওই আয়োজন করে, ওই রেস্টুরেন্ট ভাড়া করে, লাউঞ্জ ভাড়া করে, বড় বড় 5 স্টার হোটেলে, তারপরে ডান আমার জন্মদিনটা সবাই আসছে, শুভেচ্ছা জানাচ্ছে, এগুলো হয় না, এভাবে করতে পারি না। ভাই আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাশিফল দিয়ে কিছু বুঝি না আমি। কখনো রাশিফল পড়ে না, এগুলো নিয়ে আমি কখনোই করি না। আমি এটুকুই মনে করি, কারণ আমার মা বাবা সবই বলছে আল্লাহর উপরে থাকতে, আল্লাহর উপরে ভরসা করে। আমি বাসা থেকে বেরোলে দোয়া দরুদ পড়ে বেরোই, যেটা কালকে রাতেও আমি আমার পিচ্ছির মাকে বলতেছিলাম যে দেখো, যতদিন আমরা আয়াতুল কুরসি পড়বো, একটা 3 ফিট 4 ফিট ঘেরাও করে রাখে, যত বিপদ আসুক এটা ঘেরাও করে রাখবে, আটকা ঢুকতে দিবে না। ওই জিন পড়ি এরম নিয়ে কথা, আমি পড়ি না বলে কিছু নাই, জিন আছে, ফেরেস্তা আছে, তো যার জন্য তুমি দোয়া দরুদ পড়ে থাকো, দেখবা তোমাকে কখনো কোনো কিছুতে খারাপ কোনো কিছু আসা অ্যাটাক করবে না, বেঁচে যাবা তুমি। নিজের কাজ পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখা হয়? খুব কম। কেন দেখা হয় না? টাইমিং হয় না। ধরেন আমি শুটিংয়ে থাকলে রাত হয়, ওই সময় দেখা গেল আমার মা একদিকে টিভি দেখে, আমার বোনরা আর একদিকে টিভি দেখে। না মানে একটু আমি জানতে চাচ্ছি যে কখনো এরকম একটু ভয় হয় কিনা যে আচ্ছা আমার কাজটা সবাইকে নিয়ে দেখছি, কে কেমন এক্সপ্রেশন দিবে সেটা? এটা তো হয়, এটা একটু হয়, কারণ কাছের মানুষদেরকে নিয়ে নিজের কাছে দেখা তো একটা ভীষণ কঠিন বিষয়। অনেক কঠিন, এটা হয় মাঝে মাঝে, অনেক সময় উঠে যায়, দেখো আইসা পড়ছে উঠে চলে গেছে, আমার মা এই শোন অন্য কাজ আছে। আচ্ছা, ভাবি তো আপনার নাটক দেখতেন, এখনো কি দেখেন এবং সমালোচনা করেন কিনা কাজের? কাজ দেখে খুঁটিনাটি বিষয়গুলো ধরে হ্যাঁ, বলে যে তোমার এই কাপড় চোট এরম হয় নাই, আর চুল এরম কে তোমার, দাড়ি মানে তুমি অগোছল, আমি অগোছল ক্যারেক্টার আমার, এটাই ক্যারেক্টার। বাবা মা কি খুব খুশি হন আপনার এই জনপ্রিয়তা দেখে? মা হয়, আমার বাবা তো নাই, বাবা মারা গেছে 98-এ। আচ্ছা, আমার বাবা আমার এইটা দেখে নাই, এই জনপ্রিয়তাটা দেখেনি। বাবার কি মানে কাজ তো করছিলেন তখন, নাকি কাজ শুরু করেননি? ওরকম ভাবে না, ওরকম ভাবে মিডিয়াতে স্ক্রিন এতটা না। মায়ের কথা জানতে চাই, মায়ের অভিব্যক্তি কি আপনার কাজ নিয়ে? ওরকম বলে হ্যাঁ ভালো, সবার সাথে ভালোভাবে থাইকো, মানে আমি যে এত পপুলার এটা বুঝতে পারে না। এইটা আমার বড় ভাইও বুঝে নাই, আমার ছোট বোন একটু বুঝছে, কারণ ও টিচার, ও সিটি কলেজের টিচার, ওকে অনেক সময় এসে বলতো যে ম্যাম জানেন না এরকম একটা ক্যারেক্টার আছে, ও খালি হাসতো, কিন্তু অনেক পরে জানছে, অনেক পরে, এখনও যেরকম নতুনরা অনেকে জানে না, অনেক নতুনরাই জানে না যে আমি যে তার ভাই, টিচারের ভাই। যেরকম একবার ধরা খেয়ে গেছি আমি কোরবানি ঈদের সময়, ওই স্টুডেন্টরা আসছে বেড়াইতে, তো 12টা 12:30 আমি ঘুমিয়ে থেকে করছি, ঈদের দিন কি 3 দিনের দিন, তো ওরা মনে হয় মার্ক করছে, তা আমার ডাইনিং এর সাথে ড্রয়িং রুমে ও বলতেছে যে ম্যাম একজন কি দেখছি পরিচিত আমার মনে হয়, তা আমি শুনতেছি, তা আমি আমার আস্তে করে রুমে ঢুকে গেছে, পরে ধরা খেয়ে গেছে ছবি দেখা। আচ্ছা, আবার আর একবার লকডাউনের সময় আমাদের যেটা ব্যাচেলার কোয়ারেন্টাইন একটা প্রোডাকশন ছিল, তা আমার ছোট বোনকে একটা স্টুডেন্ট একটা ছবি গিফট করছে, ওইটা আবার মনে হয় অ্যাওয়ার্ড পাইছে কোনো, তো ক্যামেরাতে ওইটা দেখানো হয়েছে। এই তো পরের দিন বকাবকি, ম্যাম আপনি ছবিটা কাকে দিয়ে দিছেন, আপনি আমার ছবিটার কোনো মূল্যই দিলেন, কারণ ছবি তো আমার এখানে আছে, আমি তো বাধাই করে রেখে দিচ্ছি। না ম্যাম, আমি নাটকে দেখেছি আবু ভাইয়ের বাসায়, তখনও জানতো না যে আপনি তার ভাই। ভাই অনেক ধন্যবাদ, ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার গল্প করতে, কিন্তু আয়োজনের একটু শেষের দিকে আছি, সামনের পরিকল্পনা জানতে চাই। পরিকল্পনা কি, ভালো কাজ করব, আল্লাহ পাক যদি আমার কপালে ভালো কাজ রাখে তাহলে ভালো কাজ করব ইনশাআল্লাহ। সিনেমার কথা যদি বলি, সিনেমা নিয়ে কি পরিকল্পনা আছে? ওই সেম জিনিস, আমাকে যদি নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে ভাগ্যে থাকলে করব। কোনো কাজ বা থাকে না যে হ্যাঁ কিছু সাইনিং হয়েছে বা প্ল্যানিং, এরকম কিছু আছে কিনা? না, কোনো সাইনিং কোনো প্ল্যানিং নাই, আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করে থাকি, আমার ভাগ্যে যদি লেখা থাকে এনি হাউ এটা চলে আসবে। দেখেন আমি কখনো কিন্তু ভাবি নাই যে আমি এত পপুলার হব, আল্লাহ পাক আমাকে দিয়ে দিছে, এটার জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি, এবং আমি
চেষ্টা করি এটাকে বহন করার জন্য, আমি চেষ্টা করে যাচ্ছি, আরও যাব। আপনাকে নিয়ে ভাবির কি কোনো আলাদা প্রত্যাশা আছে যে তুমি এভাবে কাজ করবে বা সিনেমা করবে বা এই গণ্ডির মধ্যে কাজ করবে, এরকম কোনো প্রত্যাশা? আমাদের শুনেন, আমাদের বাসার সবার একটাই কথা, সবার সাথে ভালোভাবে থাকতে হবে, কোনো রকম ছয় নয় করো না। মা এবং ওয়াইফ দুজনের একই কথা। অহংকার, একটা কথা আছে, অহংকার পতনের মূল। অহংকার করো না, তুমি জেদ করো, জেদ করে তুমি থাকো, তুমি পারবা, অহংকার করো না। নিশ্চয়ই, অনেক এটা আমাদের বাসার সবারই ইয়া। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো এবং ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এই ভালোবাসা প্রাণের বাংলা ভিশনের সকল কলা কৌশলীকে এবং যারা দর্শক ছিল তাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাধারণ মানুষ হিসেবে থাকতে পারি, আপনাদের মাঝে থাকতে পারি। ভালো থাকবেন। নিশ্চয়ই ভাই, অনেক শুভকামনা থাকলো। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে। আশা করছি আপনারা আজকের আয়োজনটি উপভোগ করেছেন। অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।